ওদের কাউকে দেখছি না যে। ওরা কোথায়? ওদের এই সময় বাড়িতে কোথায় পাবি রিনা? স্কুলে আর নীলা কলেজে গিয়েছে। হাত ঘড়ির দিকে তাকালো আহারাব বিড়বিড়িয়ে বলল। ও শিট, এই সময় তো নিশিতা কলেজ থাকে, আমি তো ভুলেই গেলাম। আহারাব উঠে দাঁড়ালো ব্যস্ত ভঙ্গিতে বলল। মামিমা, এখন আসে, অনেক কাজ আছে। এই তো এলি, একটু শরবত খেয়ে যা। আজ নয়, অন্যদিন খাবো, আজ কাজ আছে অনেক। কথাটা বলে আর এক সেকেন্ডও দাঁড়ালো না আহারাব, দ্রুত বেরিয়ে গেল। জিসানকে বসিয়ে দিয়ে গেল নিশিতার কলেজের সামনে। কলেজ ছুটি হতেই তাকে খবর দিতে বলেছে। জিসানও ঠাই বসে রয়েছে কলেজের সামনে, আর বারবার হাত ঘড়ির দিকে তাকাচ্ছে, এখনো কলেজ ছুটি হচ্ছে না কেন। দুপুর গড়িয়ে যাচ্ছে তো, এরই মধ্যে বেজে উঠল কলেজের ছুটির ঘন্টা। একে একে বেরিয়ে আসতে লাগলো ছাত্রছাত্রীরা। ওই তো নিশিতাকেও দেখা যাচ্ছে, ধীরে সুস্থে হেঁটে আসছে সে। জিসান পকেট থেকে মোবাইলটা বের করলো, কল লাগালো আহারাবের কাছে। আহারাব তখন পার্টির নেতাকর্মীদের সাথেই ছিল। জিসানের কল পেয়ে উঠে একটু সরে গেল সে। কলটা ধরতেই ওপাশ থেকে জিসান বলে উঠল। বস, ভাবি কলেজ থেকে বের হয়েছে, কলেজ ছুটি হয়ে গেছে। অবাক হলো আহারাব, বলল। ভাবিকে? যার জন্য আমাকে এখানে দাঁড় করে রেখেছেন সে। মোবাইলের মধ্যে মৃদু ধমক দিল আহারাব, বলল। এক চোরে দাঁত ফেলে দেব, ও তোর ভাবি না, ওই চেষ্টা আমার পরিচিত। মৃদু হাসলো জিসান, বলল। আচ্ছা, আর ভাবি বলবো না। ওকে গাড়িতে করে দেখির পারে নিয়ে যা, আমি আসছি। যদি না যেতে চায় তাহলে ধরে বেঁধে নিয়ে যা। আচ্ছা। কলটা কেটে জিসান লম্বা লম্বা পা ফেলে গিয়ে দাঁড়ালো নিশিতার সামনে, বলল। ম্যাম, আসসালামু আলাইকুম। ভরকে গেল নিশিতাকে, এই বান্দা হঠাৎ এসে ম্যাম বলছে, আবার সালামও দিচ্ছে। যাই হোক, একজন মুসলিম হয়ে অন্য একজন মুসলিমের সালাম নেওয়া কর্তব্য। নিশিতা ভরকানো স্বরেই বলল। ওয়ালাইকুম আসসালাম। ম্যাম, বস আপনাকে আমার সাথে যেতে বলেছে। আপনার বসটা আবার কে? এবার নিশিতা ভালো করে তাকালো জিসানের দিকে, একটু পর বলে উঠল। ওয়েট ওয়েট, আপনি সেদিনের সেই ছেলেটা না, আহরাব ভাইয়ের গাড়িতে ছিলেন? মাথা ঝাঁকালো জিসান, মানে সে সেই ছেলেটা। অতঃপর আবারও বলল। ম্যাম, স্যার আপনাকে আমার সাথে যেতে বলেছে। কোথাও যাব না আমি। সরি ম্যাম, আপনি না যেতে চাইলে স্যার আপনাকে ধরে বেঁধে নিয়ে যেতে বলেছে। মানে কি? নিশিতা ভালোভাবে তাকালো চারিদিকে। রাস্তার মধ্যে ফাঁকা হয়ে গেছে, আর এই দুপুরের দিকে রাস্তায় মানুষজনও বেশি থাকে না। নিশিতা দৌড় দেওয়ার প্রস্তুতি নিল, তবে পারল না। তার আগে জিসান নিশিতার হাত দুটো বেঁধে গাড়িতে বসিয়ে দিল, নিজেও ড্রাইভিং সিটে বসে গাড়ি স্টার্ট দিল। নিশিতার হাত তো বেঁধে দিয়েছে, কিন্তু মুখ সে তো চলছে সমান তালে। জিসানের কান ঝালাপালা হয়ে যাচ্ছে, মনে হচ্ছে কানে তালা লেগে যাবে। শেষে আর উপায় না পেয়ে নিশিতার মুখে স্কচটেপ লাগিয়ে দিল জিসান। যাক, এখন একটু শান্তি। নিশিতা কথা বলতে চাচ্ছে এখনও, তবে মুখ দিয়ে শব্দ বেরোচ্ছে না, শুধু অল্প শব্দে শোনা যাচ্ছে। দিঘির পাড়ে পৌঁছানোর মিনিট দশেকের মধ্যে সেখানে অন্য একটা গাড়ি নিয়ে হাজির হলো আহরাব। গাড়ি থামিয়ে জিসানের দিকে এগিয়ে এলো, বলল। ওই গাড়িটা নিয়ে তুই চলে যা। জিসান যাবে বলে পা বাড়িয়েছে, এরই মধ্যে আহরাব বলল। ওয়েট আ মিনিট, এই শব্দ পাচ্ছে কোত্থেকে? জিসান দাঁড়িয়ে পড়ল। আহরাব এগিয়ে গিয়ে খুলল গাড়ির পেছনের দরজাটা। দরজা খুলতেই চক্ষু ছানা বড়া তার। নিশিতাকে হাত মুখ বেঁধে ফেলে রেখেছে পেছনের সিটে। নিশিতা নিজের হাত দুটো খোলার জন্য চেষ্টা করে যাচ্ছে লাগাতার, কিন্তু খুলতে পারছে না কিছুতেই। আহরাব চোখ বড় বড় করে তাকালো জিসানের দিকে, বলল। ও কি এভাবে বেঁধে রেখেছিস কেন? বস, আপনি তো বললেন যদি না আসতে চায় তবে ধরে বেঁধে নিয়ে আসতে। কটমটিয়ে তাকালো আহরাব, বলল। আমি বলেছি বলে তুই ওকে বেঁধে নিয়ে আসবে? কি হাসলো জিসান, বলল। আপনার কথার অমান্য করেছি আমি কখনো? আহরাব দাঁতে দাঁত চেপে বলল। এক্ষুনি আমার চোখের সামনে থেকে দূর হ, নয় একটু পর আমার হাত তোর লাশও পড়তে পারে। ঢোক গিলল জিসান, দ্রুত পায়ে অন্য গাড়িতে উঠে চলে গেল সে। আহরাব বসলো নিশিতার পাশে, দ্রুত খুলে দিল বাঁধা হাত জোড়া। হাত ছাড়া পেয়ে মুখের স্কচটেপটা নিজেই টেনে তুলল নিশিতা। স্কচটেপের সাথে কিছুটা পশমও উঠেছে তার, জ্বলছে মুখের চারিপাশ। নিশিতা কটমটিয়ে তাকালো আহরাবের দিকে, দাঁতে দাঁত চেপে বলল। আপনি আমাকে এভাবে বেঁধে নিয়ে আসতে বলেছিলেন, তাই না? ওটা তো কথার কথা বলেছিলাম, কেউ বুঝেছিল ও সত্যি সত্যি তোমাকে এভাবে বেঁধে নিয়ে আসবে। সরি। রাখুন আপনার সরি, সরুন সামনে থেকে, বাড়ি যাব আমি। হাত ঘড়ির দিকে তাকালো আহরাব, বলল। এই তো আর কিছুক্ষণ, তারপর আমি পৌঁছে দেবো তোমাকে। দরকার নেই, আমিই চলে যেতে পারবো। আহরাবের ইচ্ছে তো করছে এখন এক থাপ্পড়ে জিসানের দাঁতগুলো সব ফেলে দিতে। এমনি এই মেয়ে তার সামনে সবসময় রণচণ্ডী রূপ ধারণ করে থাকে, তার উপরে জিসানের বাচ্চা আরও রণচণ্ডী বানিয়ে দিয়ে চলে গেছে। আজ জিসানের দফা রফা করে দিবে আহরাব। না, আজ ফিরেই ওর একটা ক্লাস নিতে হচ্ছে। নিশিতা আবারও বলে উঠল। সরুন তো, আমি বাড়ি যাব। আহরাব নিশিতার দিকে তাকালো, বলল। গাড়ির বাইরে এক পা দিয়ে দেখো, তো ঠ্যাং ভেঙে রেখে দেবো।
এসব কথার মানে কি? আর তাছাড়া আপনিও বা আমাকে এখানে বেঁধে নিয়ে আসছেন কেন? গাড়ির সিটের সাথে গা এলিয়ে দিল আহারাব, চোখ বন্ধ করে বলল, আর একটা কথা বলবে না। 10 মিনিট আমি একটু বিশ্রাম নেব। কাল থেকে একদণ্ড বসার সুযোগও পাইনি আমি। তো নিন বিশ্রাম, কে বারণ করেছে আপনাকে? আমাকে কেন আটকে রেখেছেন এখানে? আমার বিশ্রাম আর শান্তির জন্য তোমাকে প্রয়োজন। আপনি বিশ্রাম নেবেন সেখানে আমাকে কেন প্রয়োজন? আজব তো। চোখ খুলল আহারাব, শান্ত দৃষ্টিতে তাকালো নিশিতার দিকে, বলল, সে তুমি বুঝবে না, বোঝার বয়স হয়নি তোমার। তাচ্ছিল্যের হাসি হাসলো নিশিতা, বলল, বুঝলেন এমপি সাহেব, থাকতে মূল্য দিতে শিখুন। হারিয়ে গেলে হাজার মূল্য দিলেও কাজ হবে কি? নিশিতার এমন হেয়ালিপূর্ণ কথা মাথায় ঢুকেনি আহারাবের। আর তাছাড়া যেটা হয়েছে সবটাই এখনও তার অজ্ঞাত। ভ্রু কুচকালো আহারাব, বলল, বুঝলাম না তোমার কথার মানে। বুঝবেন না আপনি, বয়স বাড়লেও এই কথা বোঝার মতো বুঝশক্তি হয়নি আপনার। বাহ, তুমি তো দেখছি ভালোই কথা ফেরত দিতে পারো। শুধু তো কথাই ফেরত দিচ্ছি, যখন কর্ম ফেরত দেওয়া শুরু করব তখন আপনি ভেঙে গুড়িয়ে যাবেন। এত হেয়ালি না করে যা বলার সরাসরি বলো। দীর্ঘশ্বাস ফেলল নিশিতা, বলল, কিছু না, বিশ্রাম নিন আপনি। আহারাব আরও কিছু জিজ্ঞাসা করলো না। এই মেয়েকে আর কিছু জিজ্ঞাসা করেও লাভ আছে কি? যতই যা জিজ্ঞাসা করুক এই মেয়ে সবসময় উল্টো উত্তরই দিবে। আহারাব নিজেও ভেবে পায় না সেই মেয়ের মধ্যে কী এমন পেয়েছে যার জন্য রণচণ্ডী মেয়ের কাছে তার বারবার ছুটে আসতে হয়। আর ভাবলো না আহারাব, ক্লান্ত লাগছে ভীষণ। গাড়ির সিটের সাথে হেলান দিয়ে চোখ বন্ধ করলো সে। রাতের ঘুটঘুটে অন্ধকারে ছেয়ে গেছে চারিপাশ, পুরো শহর নিস্তব্ধ নীরব। হয়তো ঘুমের দেশে পাড়ি দিয়েছে সবাই। শুধু ঘুম নেই নিশিতার দুই চোখে। বালির খাঁচাটা সামনে নিয়ে বসে আছে নিশিতা। খাঁচার মেঝেতে ঠোঁট দিয়ে ঠুকরে যাচ্ছে বালি। দীর্ঘশ্বাস ফেললো নিশিতা, মৃদুস্বরে বলল, জানিস বালি, সে ধীরে ধীরে আমার মায়ায় আবদ্ধ হয়ে পড়ছে। বালি বুঝলো না কিছুই, শুধু তার ঝাঁঝালো কণ্ঠে বলল, মায়া? মায়া? মৃদু হাসলো নিশিতা, বলল, সত্যি মায়া, সবই মায়া। বালিশে মাথা রেখে শুয়ে পড়ল নিশিতা। এক দৃষ্টিতে চেয়ে রইল মাথার উপরে ঘুরতে থাকা ফ্যানটার দিকে। তার চোখের সামনে ভেসে উঠছে অতীতের কিছু বিষাক্ত স্মৃতি। ভোরের আলো ফুটেছে চারিদিকে। রাতের নীরব শহর ব্যস্ত হয়ে পড়েছে ধীরে ধীরে। নিশিতা কলেজের জন্য তৈরি হয়েই নিচে নামলো। সকাল 7টার দিকে প্রাইভেট থাকে, রোজই খেয়ে বেরিয়ে পড়বে সে। লিনা আর রিনা এখনও ওঠেনি বোধহয়। আশরাফ সাহেব ড্রয়িং রুমের সোফায় বসে খবরের কাগজ পড়ছে। লামিয়া বেগম কতক্ষণ ডাইনিংয়ে আর কতক্ষণ রান্নাঘরে ছুটছে। নিশিতা কলেজের ব্যাগটা পাশে রেখে ডাইনিং টেবিলের একটা চেয়ার টেনে বসে পড়ল। সামনেই সাজানো প্লেটটা হাতে নিবে তখনই লামিয়া বেগম এলো রান্নাঘর থেকে। নিশিতার দিকে তাকিয়ে বলল, আজ আর তোর কলেজ যেতে হবে না। নিশিতা প্লেটটা নিজের সামনে নিল। একটা রুটি ছিঁড়তে ছিঁড়তে বলল, কেন? আহারাবদের বাড়িতে যাব। নির্বাচন জেতার পর আমরা একবারও যাইনি দেখা করতে। আহারাবের মা রোজ কল করে যেতে বলে আমাদের। আমি যাব না, তোমরা যাও। সে কি কথা? তুই বাড়িতে একা কিভাবে থাকবি? রাতে হয়তো আজ আমাদের আসা হবে না। থাকতে পারবো আমি। লামিয়া বেগম হাত রাখলেন নিশিতার মাথায়, বললেন, আমি জানি মা, তুই কেন যেতে চাইছিস না। অতীত নিয়ে আর কতদিন পড়ে থাকবি? জীবনের একটা অ্যাক্সিডেন্ট ভেবে ভুলে যা সব। জিসানকে আজও কলেজের সামনে বসিয়ে রেখেছে আহারাব। জিসান পুরো কলেজ খুঁজলো, তন্ন তন্ন করে কোথাও পেল না নিশিতাকে। তার কোনো বান্ধবীদেরও চিনে না জিসান যে জিজ্ঞাসা করবে নিশিতার ব্যাপারে। ছুটির পরও দেখা পেল না নিশিতার। অতঃপর কল করলো আহারাবকে। আহারাব বসা ছিল তার অফিস রুমে। অনেকটা অপেক্ষা করছিল জিসানের ফোন কলে। নিশিতার কলেজ ছুটি হওয়ার সময় হয়ে এসেছে। জিসানের কল পর সাথে সাথেই কলটা রিসিভ করলো আহারাব। মোবাইলটা কানের কাছে ধরে বলল, হ্যালো বস, আজ ভাবি থুরি ম্যাম কলেজে আসেনি। কপালে ভাঁজ পড়ল আহারাবে। সে যতদূর জানে নিশিতা কলেজ ফাঁকি দেওয়ার মেয়ে নয়। তাহলে আজ কেন কলেজে আসেনি? কোনো সমস্যা হলো না তো? আহারাবের মনের ভেতরটা আনচান করছে। এদিকে অফিসেরও কাজের শেষ নেই। কেবল নতুন নতুন এমপি পদে বসেছে সে। সব কিছু গুছিয়ে নিতেও তো সময় লাগবে একটু। চাইলেও অফিস থেকে আজ তাড়াতাড়ি বের হতে পারল না সে। অফিসের সব কাজ শেষ করতে করতে রাত 10টা ছাড়িয়েছে। অফিস থেকে বেরিয়ে ক্লান্ত শরীর নিয়ে ছুটল আশরাফ সাহেবের বাসায়। মেয়েটার খবর না নিলেই নয়, আবার অসুস্থ নয় তো। দ্রুত গাড়ি চালিয়ে আশরাফ সাহেবের বাড়ির সামনে এসে গাড়ি থামালো আহারাব। গাড়ি থেকে নেমে লম্বা লম্বা পা ফেলে দাঁড়ালো বাড়ির গেটের সামনে। গেটে বিশাল আকারের একটা তালা ঝুলছে। আহারাবের চিন্তা কিছুটা বেড়ে গেল। বাড়ির সবাই গেল কই? পকেট থেকে মোবাইলটা বের করে কল লাগালো লিনাকে। একবার, দুইবার, তিনবার, পরপর 4বার কল দিল লিনার ফোনে। কল ধরলো না কেউই। কোথায় গেল এরা? আর লিনাও বা কলটা ধরছে না কেন?
কোনো বিপদ আপদ হলো না তো আবার? হাতের মোবাইলটা পকেটে রেখে গাড়িতে বসলো আহারাব। মাথায় একরাশ চিন্তা নিয়ে স্টার্ট দিল সে গাড়িটা। বাড়িতে ফিরবে এখন। বাড়িতে গিয়ে মাকে জিজ্ঞাসা করে দেখা যাক সে কিছু জানে কিনা। বাড়িতে ফিরতে ফিরতে রাত প্রায় 11:30 বেজে গেছে। গাড়িটা পার্ক করে বাড়িতে ঢুকলো আহারাব। গায়ে জড়ানো হালকা নীল রঙা পাঞ্জাবিটা বোতামগুলো খুলে দিল সব। খোলা বোতাম থেকে উকি দিচ্ছে আহারাবের লোমশপূর্ণ শ্যামরঙা বুকটা। হাত ঘড়ির দিকে একবার তাকিয়ে সে পা বাড়ালো মায়ের রুমের উদ্দেশ্যে। তখনই কানে এসে বাড়ি খেলো হাসাহাসির শব্দ। মেহরাবের রুম থেকে আসছে এই শব্দ। ভ্রু কুচকালো আহারাব। মায়ের রুমে যাওয়া বাদ দিয়ে সে হাঁটা ধরলো মেহরাবের রুমের দিকে। মেহরাবের রুমের সামনে যেতেই চমকে গেল সে। রুমের ভিতরে বেশ আনন্দে আড্ডা দিচ্ছে রিনা, নিশিতা, মেহরাব আর মাহবুব। রুমের দরজা খোলা থাকায় ভিতরে কে কে আছে দেখতে সমস্যা হয়নি আহারাবের। তবে তারা তাদের আড্ডায় এতটাই মগ্ন যে আহারাবকে খেয়াল করেনি এখনো। আহারাব যেন রাগে ফেটে পড়ছে এই মুহূর্তে। এই মেয়ের খোঁজ না পেয়ে এত দৌড়াদৌড়ি টেনশন করলো সে। আর সে কিনা তার বাড়িতে এসেই বসে আছে, তার উপর আড্ডাও দিচ্ছে। আর এই লিনা কতবার কল করলো তাকে, সে কিনা আড্ডায় এতই ব্যস্ত যে কল রিসিভ করার সময়ই পায়নি। শুধুই এতটা দৌড় করালো তাকে। আহারাব রাগে ফোঁস করতে করতে রুমের ভিতর পা বাড়াতেই থমকে গেল একটা কথা শুনে। মাহবুব নিশিতাকে জিজ্ঞাসা করলো, তোমার বিয়ে ভেঙে যাওয়ার পর আর প্রেম করিনি কারোর সাথে, কাউকে ভালো লাগেনি? কথাটা শুনেই যেন পা জোড়া থমকে গেল আহারাবের। কলিজাটা ছ্যাত করে উঠল। নিশিতার এর আগে বিয়ে ভেঙে গিয়েছিল। কে সেই ব্যক্তি? কার সাথে নিশিতার বিয়ে হওয়ার কথা ছিল? আচ্ছা, নিশিতা কি তাকে ভালোবাসতো? না হয় মাহবুব কেন এমন প্রশ্ন করবে তাকে? বুকের মধ্যে যেন আগুন জ্বলছে তার। আবার নিশিতার উত্তর শোনার জন্য উতলা হচ্ছে হৃদয়। নিশিতা কি উত্তর দিবে? তার জীবনে কি কেউ আছে? ভালো লাগে কাউকে? টেনশনে আহারাবের কপালে বিন্দু বিন্দু ঘাম জমেছে। উৎসুক হয়ে তাকিয়ে আছে নিশিতার দিকে। নিশিতা কিছু বলার আগে লিনা উঠে বলল, ওর আর কাউকে ভালো লাগবে কি করে? এই হাদারাম তো কোনো ছেলের সাথে মিশেই না। তবে হ্যাঁ, সে কিন্তু এখন নিশিতার প্রেমে একদম হাবুডুবু খাচ্ছে। অবাক হলো সবাই। মেহরাব আর মাহবুব চোখ দুটো বড় বড় করে একে অপরের দিকে চাওয়াচাই করছে। দুজনে একসাথে বলে উঠল, কি বলছিস? তাহলে আর বলছে কি? আহা, আর কিছু বলতে পারলো না নীলা। তার আগে রিনা উঠে বলল। আরে আহারাব ভাই, চমকে উঠল সবাই। দরজার দিকে তাকিয়ে ভরকে গেল তারা। আহারাব বুকে হাত গুজে দাঁড়িয়ে আছে দরজার সামনে। মেহরাব আমতা আমতা করে বলল, ভাই তুমি এখানে এখন এলে? এই তো মাত্র এলাম। কি বলছিলে তোরা? ঢোক গিলল লিনা। বলল, কই কিছু না তো। কিছু না হলে তোকে কয়টা কল করেছে, ধরিস না কেন? জোরপূর্বক হাসলো লিনা। বলল, তাই না, আমি দেখিনি, মোবাইলটা সাইলেন্ট করা ছিল। মামা কি মোবাইল সাইলেন্ট করে রাখতে তোকে মোবাইল কিনে দিয়েছে? লিনা ডানে বামে মাথা ঝাঁকালো। বলল, না। ধমক দিল আহারাব। বলল, কয়টা বাচ্চা সে খেয়াল আছে? সব কয়টা নিজেদের রুমে গিয়ে ঘুমা। আহারাব কথাটা বলেই ঘুরে গেল। রুম থেকে বেরিয়ে যেতে যেতে বলে গেল, মিস নিশিতা, রুমে যাওয়ার আগে আমার সাথে দেখা করে যাও। চমকে গেল মেহরাব আর মাহবুব। গোল গোল চোখে তারা তাকিয়ে আছে ভাইয়ের চলে যাওয়ার পানে। তারা যেন নিজের কানকে বিশ্বাস করতে পারছে না। অবশেষে কি তাদের ভাই সিঙ্গেল থেকে ডাবল হতে যাচ্ছে? ভাঙতে যাচ্ছে চিরকুমার ব্রত? লিনা নিজের ওড়নার কোণ নাড়াতে নাড়াতে বলল। দেখেছো আমি কি বলেছিলাম? তাদের দুপক্ষের মাঝে এসে দাঁড়ালো নিশিতা কাটকাট কণ্ঠে বলল, তোমরা যা ভাবছো তেমন কিছুই না। আর তাছাড়া যে আমাকে একবার প্রত্যাখ্যান করেছে তার সাথে আর কোনো কিছুই সম্ভব নয় কোনো দিন। আশাহত হলো লিনা, মেহরাব আর মাহবুব। নিরাশ মুখে একে অপরের দিকে তাকালো। ততক্ষণে রুম থেকে বেরিয়ে গেছে নিশিতা। গুটি গুটি পায়ে এগিয়ে চলেছে আহারাবের রুমের দিকে। একটু পরেই পৌঁছালো আহারাবের রুমের সামনে। দরজাটা চাপানো। হয়তো নিশিতার জন্যেই দরজাটা খুলে রেখেছে সে। তবে ভিতরে যেতে নিশিতার ইতস্তত লাগছে খুব। সে এক পা সামনে দিচ্ছে তো এক পা পিছনে দিচ্ছে। এরই মধ্যে হঠাৎ কোথা থেকে লিনা এসে নিশিতাকে ধাক্কা মেরে ঢুকিয়ে দিয়েছে আহারাবের রুমে। বাহির থেকে আবার দরজা টেনে রেখেছে যাতে রুম থেকে বের না হতে পারে নিশিতা। সাথে তার মেহরাব আর মাহবুবও রয়েছে। তবে পুরোপুরি দরজাটা আটকায়নি তারা। তাহলে ভিতরে কি হচ্ছে উকি দিয়ে দেখবে কিভাবে? তাদের দরজা টানাটানির ভিতরে টুপ করে দরজাটা ভিতর থেকে আটকে দিল আহারাব। ভরকে গেল নিশিতা। আমতা আমতা করে বলল, এ কি আপনি দরজা আটকালেন কেন? আহারাব এক পা করে ধীরে ধীরে এগিয়ে যেতে লাগলো নিশিতার দিকে। ঢোক গিলল নিশিতা। এই লোকের উদ্দেশ্য কিভাবে এত রোমান্টিকভাবে তার দিকে আগাচ্ছে কেন? এভাবে নিশিতা সিনেমায় নায়ককে নায়িকার দিকে এগিয়ে যেতে দেখেছে। তারপর ছিছি, ভয়ে নিশিতা পিছিয়ে গেল 2 কদম। আহারাব একটু একটু করে চলে এসেছে নিশিতার কাছে। নিশিতা চোখ মুখ খিচে বন্ধ করে নিয়েছে অনাকাঙ্ক্ষিত কিছু ঘটার আশঙ্কায়।
হঠাৎই আহারাব তার গায়ের ঘরমাক্ত পাঞ্জাবিটা খুলে ফেলল। নিশিতা এক চোখের একটু খুলে দেখলো তা, সে ভয় পেয়ে গেল আরো। কলিজা যেন তার শুকিয়ে আসছে, কি হতে চলেছে তার সাথে। আহারাব হাত ধরল নিশিতার, হাত আস্তে আস্তে উপরে তুলে সেই হাতে ধরিয়ে দিল পাঞ্জাবিটা, বলল, এটা ধুয়ে দাও এখনই। কি বিশ্রী ঘামের গন্ধ বেরোচ্ছে। তড়াক করে চোখ খুলল নিশিতা। আহারাবের কথা শুনে যেন হাঁ হয়ে গেছে, মস্তিষ্ক ফাঁকা ফাঁকা লাগছে। কি বলল আহারাব? পাঞ্জাবি ধুয়ে দিতে? আর সে কিনা কত কিছুই ভেবে বসেছিল। নিশিতা একবার হাত ধরে রাখা পাঞ্জাবিটার দিকে তাকালো, আরেকবার আহারাবের মুখের দিকে তাকালো। আহারাব নিজের মাথার চুলগুলো পিছনে ঠেলতে ঠেলতে বলল, কি হলো? ওভাবে আমার মুখের দিকে তাকিয়ে কি দেখছো? পাঞ্জাবিটা ধুয়ে দাও। নিশিতা হাতে রাখা পাঞ্জাবিটা ছুঁড়ে ফেললো বিছানার উপর, বলল, পারবো না আমি। তাহলে আজ আর এই রুম থেকে বের হতেও পারবে না তুমি। মানে কি? দেখুন, আমি আপনার বিয়ে করা বউ নই যে আপনার সব কথা আমার শুনতে হবে। ঠিক আছে, তবে আজ তুমি এই রুম থেকে বের হতে পারবে না। দেখুন, আপনি কিন্তু এখন অতিরিক্ত করছেন। আমি এখনই এই রুমের বাইরে যাব, দেখি কে আমাকে আটকায়। নিশিতা রুম থেকে বের হতে উদ্যত হলো। 2 কদম সামনে এগোতে পিছন থেকে হাত টেনে ধরল আহারাব। পেছনে ফিরে তাকালো নিশিতা, চোখে পড়ল আহারাবের শ্যামবর্ণা লোমশ বুকের উপর। একটা সাদা স্যান্ডো গেঞ্জি গায়ে জড়ানো, শুধু পাঞ্জাবির নিচে পরা ছিল গেঞ্জিটা। এতক্ষণ রাগ বিস্ময়ে খেয়াল করেনি সে। চোখ ফিরিয়ে নিল নিশিতা, বলল, এভাবে একটা মেয়ের সামনে স্যান্ডো গেঞ্জি পরে দাঁড়িয়ে আছেন, লজ্জা শরমের মাথা খেয়েছেন নাকি? আহারাব নিজের দিকে তাকালো একবার, তারপর ভাবলেশীনভাবে বলল, লজ্জা নারীর ভূষণ, পুরুষের নয়। যাই হোক, আমার পাঞ্জাবিটা ধুয়ে দিবে নাকি রুমে আজ রাতটা থেকে যাবে? কি সিদ্ধান্ত নিলে? নিশিতা কটমটিয়ে তাকালো আহারাবের দিকে। অতঃপর বিছানার উপরে ছুঁড়ে ফেলা পাঞ্জাবিটা নিয়ে ওয়াশরুমে ঢুকে গেল। প্রায় মিনিট 10 পরে ওয়াশরুম থেকে বেরিয়ে এলো নিশিতা। আহারাব পায়ের উপর পা তুলে বিছানায় শুয়ে আছে, স্যান্ডো গেঞ্জি ছেড়ে শরীরে একটা টি শার্ট জড়িয়েছে সে। নিশিতা চিবিয়ে চিবিয়ে বলল, এটা কি করব? আহারাব তাকালো নিশিতার হাতের দিকে, বলল, বারান্দায় চৌকাতে দিয়ে তোমার রুমে চলে যাও। নিশিতা রাগে ফুঁসতে ফুঁসতে বারান্দায় গেল। পাঞ্জাবিটা মেলে দিয়ে হনহন করে গেল দরজার কাছে। ধাপ করে দরজাটা খুলে ফেলল। অমনি ভিতরে হুমড়ি খেয়ে পড়ল মেহরাব, মাহবুব, লিনা, রিনা। তারা এতক্ষণ দরজায় কান পেতেছিল ভিতরে কি হচ্ছে শোনার জন্যে। আহারাব চোখ গরম করে তাকাতে উঠে দৌড় লাগালো সবাই। নিশিতা একবার অগ্নি দৃষ্টিতে তাকালো আহারাবের দিকে, তারপর গটগট করে চলে গেল নিজের রুমে। রাত পেরিয়ে ভোর হয়েছে, নতুন দিন নতুন সময় নিয়ে হাজির হয়েছে সূর্যটা। বেলা গড়িয়ে যাচ্ছে নিজের মতো করে। ডাইনিং টেবিলে বসে আছে সবাই। আহারাবও এলো আজ। সবার সাথে একসাথে সকালে নাস্তা করে নিজের কাজে বের হবে। ডাইনিংয়ের চেয়ার টেনে বসতে বসতে আহারাব চোখ বুলালো সম্পূর্ণ টেবিলে। নিশিতা কোথায়? নিশিতাকে দেখতে পাচ্ছে না কেন? সে কি ওঠেনি এখনো ঘুম থেকে? লিনা বুঝতে পারলো বিষয়টা। কেশে গলাটা একটু পরিষ্কার করে মেহেরাবের দিকে তাকিয়ে বলল, জানো মেহরা ভাইয়া, নিশিতা চলে গেছে। মেহেরাব রুটি তরকারি মুখে দিতে দিতে বলল, ও এমনই ভীষণ পড়ুয়া। পাশে বসে রাগে ফোঁসফোঁস করছে আহারাব। রুটি ছিঁড়ে ছিঁড়ে শুধু প্লেটে রাখছে, মুখে দিচ্ছে না একটুও। মেয়েটা ওর বাড়িতে এসে সকাল সকাল ওর কাছে না বলেই চলে গেল। দাঁড়িয়ে পড়ল আহারাব, বলল, মা আসছে। রান্নাঘর থেকে ছুটে এলো আয়েশা বেগম, বললেন, কিছুই তো খেলি না, খেয়ে যা। কাজ আছে জরুরি, এখন না গেলেই নয়, দরকার হয় বাইরে খেয়ে নেব। কথাটা বলে আর একদণ্ড দাঁড়ালো না আহারাব, বেরিয়ে পড়ল সে। আজ আর কলেজ ছুটির জন্য অপেক্ষা করলো না আহারাব। জিসানকে দিয়ে কলেজের ভিতর থেকে ডেকে আনলো নিশিতাকে। ক্লাস চলছিল তখন তার। জিসান নিশিতার মামার নাম করে নিয়ে এলো তাকে। নিশিতাও আজ আর বাঘ বিতণ্ডাতে জড়ায়নি। সে জানে জিসানকে আহারাবই পাঠিয়েছে। আহারাব যখন একবার তাকে নিয়ে যেতে বলেছে তখন নিয়েই ছাড়বে। শুধু শুধু ঝামেলা করে লাভ আছে কি? উল্টো মানুষের সামনে একটা লজ্জাজনক পরিস্থিতিতে পড়তে হবে তাকে। নিশিতা কলেজ ব্যাগটা কাঁধে নিয়ে ধীর পায়ে হেঁটে এলো আহারাবের গাড়ির কাছে। গাড়ির কাছাকাছি আসতেই খুলে গেল দরজাটা। নিঃশব্দে গাড়িতে উঠে বসলো সে। কাঁধের ব্যাগটা খুলে কোলের উপর রাখলো। আস্তে করে গাড়ির দরজাটা আটকে দিল সে। অতঃপর শান্ত দৃষ্টিতে তাকালো আহারাবের দিকে। আহারাব চোখ বন্ধ করে গাড়ির সিটের সাথে হেলান দিয়ে বসে আছে। নিশিতা শান্ত কণ্ঠে বলল, সমস্যা কি আপনার? ডেকেছেন কেন? গাড়ির সামনে ড্রাইভিং সিটে কেবলই বসেছে জিসান। আহারাব তাকে হুকুম দিয়ে বলল, গাড়িটা একটা নির্জন রাস্তায় নিয়ে যা। জিসান তাই করলো। আহারাবের হুকুম মতো এক জনমানবহীন নির্জন রাস্তায় নিয়ে এলো গাড়িটা, যেখানে রাস্তার দুই পাশে শুধু সোনালী ফসলে ভরা। ছায়াঘেরা রাস্তাটা, দূর দূরান্তে কোনো ঘরবাড়ি দেখা যাচ্ছে না। শহরের বাইরেই হয়তো জায়গাটা। আহারাব জিসানকে আবারও আদেশ দিয়ে বলল, গাড়ির বাইরে যা, ঘুরে চারপাশটা। আচ্ছা বস। জিসান নেমে পড়লো গাড়ি থেকে। আহারাব এবার ফিরে তাকালো নিশিতার দিকে। এতক্ষণ একবারও সে নিশিতার দিকে তাকায়নি। পুরো রাস্তায় ছিল চোখ বন্ধ করে। আহারাব বেশ শান্ত কণ্ঠে বলল, কখন এসেছো? কোথা থেকে? আমার বাসা থেকে। আমার কাছে কেন বলে আসোনি?
সব কথা কি আপনাকে বলতে হবে? আহারাব যেন একবার রাগে ফেটে পড়ছে। এতক্ষণ অনেক কষ্টে রাগটা নিয়ন্ত্রণে রেখেছিল সে, তার মধ্যে এই মেয়ের এমন তেরা বেঁকা উত্তর। আহারাব নিশিতার হাত চেপে ধরল, এক ঝটকায় নিজের কাছে নিয়ে এলো, দাঁতে দাঁত চেপে বলল, হ্যাঁ বলতে হবে, তোমার সব কথাই আমাকে বলতে হবে। মৃদু হাসলো নিশিতা, বলল, কেন বলবো? কে হন আপনি আমার? নিশিতার হাতটা ছেড়ে দিল আহারাব। সত্যি তো সে কি হয় নিশিতার? কেন তারা তো অধিকার বোধ নিশিতার উপর? কেন তাকে একদণ্ড না দেখলে ভালো লাগে না কিছুই? এই মেয়েটাকে জ্বালাতেও এক ধরনের শান্তি পায় সে। কেন এমন হয়? কেন এই মেয়েটার কাছে হাসলেই তার প্রশান্তি মিলে? কেন কেন কেন? ঠোঁট বাঁকিয়ে হাসলো নিশিতা, বলল, হাঁটুর বয়সী মেয়েকে বিয়ে করবেন না বলে 1.5 বছর আগে মেয়েকে না দেখেই বিয়ে ভেঙেছিলেন। এখন তেমনই এক হাঁটুর বয়সী মেয়ের জন্য এত উতলা হওয়া কি আপনাকে মানায় এমপি সাহেব? মানায় না, একদম না। অবাক হলো আহারাব। এসব কথা নিশিতাকে কে বলেছে? সে কিভাবে জানলো এসব কথা? আহারাব দাঁতে দাঁত চেপে বলল, এসব কথা তোমাকে মেহরাব আর মাহবুব বলেছে, তাই না? দাঁড়াও, আজ বাসায় যাই, ওদের দেখাচ্ছি মজা। কেউ বলেনি আমাকে। তবে আমার প্রশ্নের উত্তরটা কিন্তু দিলেন না এমপি সাহেব। আমার বয়সটা কি খুব বেশি? 18ই হয়নি এখনো, আর আপনার প্রায় 32 প্রায়। তবে কেন এই হাঁটুর বয়সী মেয়ের জন্য এমন 16-17 বছরের কিশোরদের মতো আচরণ করছেন? মোটে আমি তেমন কিছু করছি না। সেটা ভেবে দেখার দায়িত্ব না হয় আমি আপনাকেই দিলাম। নিশিতা হেলান দিয়ে বসলো সিটের সাথে, অতঃপর শান্ত দৃষ্টিতে তাকালো আহারাবের দিকে। আহারাবও তাকিয়ে আছে তার দিকে। চোখাচোখি হয়ে গেল দুজনার, তবে চোখ সরিয়ে নিল না কেউই, তাকিয়ে রইল একে অপরের দিকে। মিনিট খানেক পর আহারাব বলে উঠল, বয়সের তুলনায় বড় হয়ে গেছে তুমি। কি করবো এমপি সাহেব, কিছু কিছু অভিজ্ঞতা মানুষকে বড় হতে বাধ্য করে। আর আবার বলল না, কিছুই বলতে ইচ্ছা করছে না তার। নিশিতার প্রতিটা কথা কেমন বিষাদময় বিষাক্ত পরিবেশের সৃষ্টি করছে, যে পরিবেশ কালবৈশাখীর মতো আঘাত হানছে তার হৃদয়ে। সে তো এই বিষাক্ত বিষাদময়তা চায়নি, তাই চুপ করে কিছুক্ষণ বসে রইল নিশিতার পাশে। তারপর ডাকলো জিসানকে, তাদের ফিরিয়ে নিয়ে যেতে বলল নিজ নিজ স্থানে। পরের দিন সকাল গড়িয়েছে, সূর্যটা ধীরে ধীরে মাথার উপরে আসতে শুরু করেছে। আজ সূর্য তেজ ছড়ালেও বাতাস রয়েছে কিছুটা, পরিবেশটাও ঠান্ডা, গরম লাগছে না তেমন। আহারাব বসে আছে তার অফিস রুমে। আজ সে যায়নি নিশিতার কাছে, জিসানকেও পাঠায়নি নিশিতার কলেজের সামনে। কেন পাঠাবে সে জিসানকে? কেন যাবে সে নিশিতার কাছে? কি হয় নিশিতা তার? কিছুই হয় না। হাঁটুর বয়সী একটা মেয়ের সাথে কোনোদিনই কিছু সম্ভব নয়। আহারাবের রুচিবোধ এতটা নিচেও নামেনি যে 18 পেরোয়নি এমন একটা মেয়ের প্রেমে মজবে সে। তাছাড়া ওই মেয়ের সামনে গেলেই মেয়েটা সবসময় অপমানমূলক কথা বলে আহারাবকে। এত অহংকার যখন তার, তখন সে তার অহংকার নিয়েই থাকুক। আহারাব আর কিছুতেই যাবে না তার কাছে, কিছুতেই না। আহারাবের ভাবনার মধ্যেই টেবিলের উপরে মোবাইলটা ঝংকার তুলে বেজে উঠল। আহারাব হাতে নিল মোবাইলটা। স্ক্রিনে ভেসে উঠছে জিসানের নামটা। আহারাব রিসিভ করলো কলটা। কানের কাছে ধরতেই ওপাশ থেকে শোনা গেল জিসানের কণ্ঠস্বর। সে বলল, বস, ভাবি, থুরি, ম্যামকে দেখলাম একটা ছেলের সাথে ফুলের দোকানে ঢুকতে। দাঁড়িয়ে গেল। আহারাব বলল, কিসের ছেলে? কোন ছেলে? জানি না আমি, ম্যামের পরিচিত হয়তো। হেসে হেসে কথা বলতে বলতে আমার সামনে থেকেই দোকানে ঢুকলো। তুই ওখানে থাক, আমি আসছি। আর আবার এক সেকেন্ডও ব্যয় করলো না। রাগে কটমট করতে করতে বেরিয়ে গেল সে। তার সামনে আসলেই যত চ্যাটাং চ্যাটাং কথা, আর অন্য ছেলেদের সাথে হেসে হেসে কথা বলছে। রাগে শরীর রিরি করছে আহারাবের। আহারাব তাড়াহুড়ো করে মাস্কটা পরে ঢুকলো ফুলের দোকানে। সত্যি এখানে নিশিতা একটা ছেলের সাথে দোকানে এসেছে, একসাথে ফুল কিনছে তারা। ছেলেটা হঠাৎ একটা ফুল এগিয়ে দিল নিশিতার দিকে, বলল, এই ফুলটা তোমার খোপায় দারুণ মানাবে নিশিতা। নিশিতা হাত বাড়ালো ফুলটি নেওয়ার জন্য, কিন্তু নিতে পারল না। তার আগে ছেলেটির হাত থেকে ছোঁ মেরে ফুলটা নিয়ে নিল আহারাব। নিশিতা ভ্রু কুঁচকে তাকালো আহারাবের দিকে। আহারাবকে এই সময় এখানে দেখে কিছুটা অবাক হয়েছে সে। ফিরে তাকালো ছেলেটার দিকে, মিষ্টি করে হেসে এক ঝুড়ি ফুল এগিয়ে দিল, বলল, তুমি এই ঝুড়িটি নিয়ে কলেজে চলে যাও, আমি আসছি। ছেলেটা মাথা নাড়ালো, বলল, আচ্ছা তুমি তাড়াতাড়ি এসো। ছেলেটা চলে গেল। আহারাব মুখ ভেঙিয়ে বলল, তুমি তাড়াতাড়ি এসো, চত্বর সব। সমস্যা কি আপনার? এখানে কি করছেন আপনি? এমপি হয়েছেন কি জনগণের সেবা করতে, নাকি আমার পিছনে পড়ে থাকতে? তুমি কি জনগণের বাইরে? তোমার সেবা করা, তোমার সুবিধা অসুবিধা দেখাও তো আমার কর্তব্য। আপনার আমার সেবা করার প্রয়োজন নেই, আমার সেবা করার মানুষের অভাব নেই। চোখ মুখ শক্ত করে নিল আহারাব, বলল, কে সেবা করবে তোমার? ওই ছেলেটা? হতবাক হলো নিশিতা। এর মধ্যে আবার ওই ছেলেটা এলো কোথা থেকে? নিশিতা শান্ত কণ্ঠেই বলল, আপনার মনে হচ্ছে না এবার আপনি একটু বেশি বেশিই করছেন? না, মনে হচ্ছে না। তপ্ত নিঃশ্বাস ছাড়ল নিশিতা। হাত ঘড়ির দিকে তাকিয়ে বলল, আমার দেরি হয়ে যাচ্ছে,
কলেজে যেতে হবে। কলেজে যাও, ঠিক আছে? ছেলেদের সাথে হেসে হেসে এত কথা কিসের? সেই কৈফিয়ত আমি অবশ্যই আপনাকে দিব না। নিশিতা দাঁড়ালো না সেখানে। এবার সত্যিই তার ক্লাসে দেরি হয়ে যাচ্ছে। কালকে কলেজে প্রোগ্রাম আছে, সেখানে ফুল লাগবে অনেক। তাই সে শিক্ষকদের আদেশে ক্লাসমেট একটা ছেলের সাথে ফুলের দোকানে এসেছিল। আর এখানে এসে আহারাবের সাথে দেখা। নিশিতা লম্বা লম্বা পা ফেলে চলে গেল কলেজের দিকে। এদিকে আহারাব রাগে যেন ফেটে পড়ছে। কি বলে গেল মেয়েটা? তাকে কৈফিয়ত দিবে না, তাহলে কাকে দিবে ওই ছেলেটাকে? হাতের ফুলটা রাগে দুমড়ে মুচড়ে ছিঁড়ে ফেললো সে। কলেজ ছুটি হয়েছে নিশিতার। বাইরে বেরিয়ে চোখ বুলালো চারিদিকে। না, আজ আর তার জন্য অপেক্ষা করে নেই আহারাব। হয়তো আসেনি আজ, তখনকার কথা গায়ে লেগেছে হয়তো। তাচ্ছিল্যের হাসি হাসলো নিশিতা। এইটুকু কথাতেই তার গায়ে লেগে গেল, অথচ তার করা একটা ভুলের জন্য নিশিতাকে কতজনের কাছে কত কথাই না শুনতে হয়েছে। আর দাঁড়ালো না নিশিতা, হেঁটে চললো বাড়ির দিকে। বাড়ি ফিরেই নিজের রুমে ঢুকে গেল নিশিতা। পড়ার টেবিলের এক কোণে কাঁধ থেকে কলেজ ব্যাগটা রেখে জামা কাপড় নিয়ে ওয়াশরুমে ঢুকে গেল। ফ্রেশ হয়ে মুখ মুছতে মুছতে বেরিয়ে এলো সে। কিন্তু কেমন যেন কিছু একটার অভাব বোধ করছে সে। কেমন শান্ত পরিবেশটা, রোজ তো এভাবে থাকে না। নিশিতার আচমকায় মনে পড়ল বালি কোথায়। রোজ যখন নিশিতা কলেজ থেকে ফিরে রুমে ঢুকে তখন বালি তার কিচিকিচি কণ্ঠে নিশিতা নিশিতা করে মাথা ধরিয়ে দেয়। আজ বালির কণ্ঠ শোনা যাচ্ছে না কেন? নিশিতা রুমের আনাচে কানাচে খুঁজলো বালিকে, কোথাও পেল না। তাহলে বালিকে কি লিনা নিয়ে গেছে? হাতের তোয়ালেটা বিছানায় রেখে নিশিতা লম্বা লম্বা পা ফেলে গেল লিনার রুমে। লিনা বিছানায় শুয়ে শুয়ে মোবাইল ঘাঁটছিল। নিশিতা গিয়ে দাঁড়ালো বিছানার পাশে, জিজ্ঞাসা করলো, বালি কি তোমার কাছে? শোয়া থেকে উঠে বসলো লিনা, মোবাইলটা পাশে রেখে বলল, না। তাহলে কোথায় গেল বালি? খাঁচায় বন্দিও, একা একা উড়ে তো অন্য কোথাও যেতে পারবে না। লিনা আমতা আমতা করে বলল। বালিকে ভাইয়া নিয়ে গেছে। ভ্রু কুচকালো নিশিতা, বলল, কোন ভাইয়া? আরহাব ভাইয়া। অবাক হলো নিশিতা, অবাক কণ্ঠেই বলল, আহরাব ভাইয়া বালিকে নিয়ে গেছে? আর তোকে বলেছে তার কাছে গিয়ে বালিকে ফেরত আনতে। মানে কি এইসবের? তা আমি কি করে জানবো? তুই ভাইয়ার কাছে জিজ্ঞেস করিস। কল লাগাও ওনার নাম্বারে, আমি কথা বলবো ওনার সাথে। লিনা মোবাইলটা নিল। আহারাবের নাম্বারে ডায়াল করে মোবাইলটা বাড়িয়ে দিল নিশিতার দিকে। নিশিতা মোবাইলটা নিল, কানের কাছে ধরলো। আহারাব কলটা রিসিভ করতেই চিল্লিয়ে উঠল সে, বলল, কোন সাহসে আপনি আমার বালিকে নিয়ে গেছেন? আস্তে আস্তে, এত হাইপার হচ্ছে কেন? নিশিতা কণ্ঠ কিছুটা শান্ত করলো, বলল, বালিকে নিয়ে গেছেন কেন আপনি? সে কৈফিয়ত আমি অবশ্যই তোমাকে দেবো না। হতবাক নিশিতা, তার কথা তাকেই ফেরত দিচ্ছে, তাও এক প্রকার চুরি করে তার জিনিস নিয়ে। নিশিতা চিবিয়ে চিবিয়ে বলল, আমার জিনিস নিয়ে আবার আমাকেই কথা শোনাচ্ছেন? গায়ে নাম লেখা আছে যে এটা তোমার জিনিস। বালির কাছেই জিজ্ঞেস করে দেখেন ওর মালিককে। আহারাব মোবাইলটা ধরলো, বালির মুখের সামনে বলল, বলতো বালি, তোর মালিককে? বালি তার কিচকিচে কণ্ঠে বলল, আহারাব ইস্তিয়াত, আহারাব ইস্তিয়াত। আহারাব বিশ্বজয়ের একটা হাসি দিল, মোবাইলটা কানের কাছে ধরে বলল, শুনলে বালির মালিককে? নিশিতা রাগে ফুঁসছে। বালিও এই সময় তার সাথে এভাবে বেইমানিটা করলো। নিশিতা দাঁতে দাঁত চেপে বলল, বাহ, এইটুকু সময়ে এটাও শিখিয়ে নিয়েছেন। পুরো সময়টা ওকে আমি এটুকু শিখিয়েছি। বালিকে ফেরত দিন বলছি, না হয় ভালো হবে না কিন্তু। আমাকে একবারও বলেছে বালিকে ফেরত দিব না? তুমি এসে নিয়ে যাও বালিকে। কোথায় যেতে হবে? এই তো পথে এসেছ, এক কাজ করো, বাসার সামনে দাঁড়াও, ওখান থেকে জিসান গিয়ে নিয়ে আসবে। আহারাবের কথা অনুযায়ী নিশিতা রেডি হয়ে দাঁড়ালো বাসার সামনে। হালকা গোলাপি রঙের একটা 3 পিস জড়িয়েছে শরীরে। একটু আগেই গোসল করেছিল বিধায় চুলগুলো এখনো ভিজা, তাই আর বাঁধেনি চুলগুলো। খোলা চুলের উপর দিয়ে মাথায় ওড়না চাপিয়েছে সে। মিনিট 5 পরেই জিসান গাড়ি নিয়ে হাজির হলো নিশিতার বাসার সামনে। নিজে গাড়ি থেকে নেমে দরজা খুলে দিল নিশিতার জন্যে। নিশিতা একবার ভ্রু কুচকে তাকালো জিসানের দিকে, তারপর বসে পড়লো গাড়ির সিটে। জিসান ড্রাইভিং সিটে বসে গাড়ি স্টার্ট দিল। মুহূর্তেই সাই সাই করে ছুটলো গাড়িটা। মিনিট 5 পরই গাড়িটা থেমে গেল। গাড়ির দরজা খুলে বসলো আহারাব, হাতে তার বালির খাঁচা। জিসানকে ইশারা করে বলল গাড়ি চালাতে। জিসান আবার গাড়ি চালনায় মনোযোগ দিল। আহারাব ফিরে তাকালো নিশিতার দিকে। খোলা চুলে নিশিতাকে সবসময়ের মতোই সুন্দর লাগছে। রাগে নিশিতার ফর্সা চেহারায় কেমন গোলাপি আভা ছড়িয়েছে। নাকের ডগাটা লালচে বর্ণ ধারণ করেছে। হেসে ফেলল আহারাব, বলল, এত রাগ কিসের? তেতে উঠল নিশিতা, বলল, আপনি না বলে বালিকে কেন নিয়ে এসেছেন? ইচ্ছে হয়েছে তাই। ইচ্ছে হবে বলেই যা খুশি করবেন? অনেকটা সেই রকমই। সেই তো, যে ইচ্ছে হলো একজন মানুষের জীবন নষ্ট করে দিতে পারে, তার কাছে এটা তো সামান্য ব্যাপার।
ভ্রু কুচকাল আহারাব। কিসের মধ্যে কি? সামান্য একটা পাখির খাঁচা থেকে এই মেয়ে মানুষের জীবন নষ্ট করাতে এ পর্যন্ত চলে গেছে। এত বড় একটা অপবাদ দিয়ে বসলো আহারাবকে। আহারাব দাঁতে দাঁত চেপে বলল। তোমার মনে হচ্ছে না তুমি একটু বেশি বলছো? নিশিতা তাকালো আহারাবের পানে, চোখ দুটো তার পানিতে টলমল করছে। ভরকে গেল আহারাব। এ কি, এই মেয়ে আবার কাঁদছে কেন? সে তো এমন কিছু এখনো করেনি বা বলেনি যাতে নিশিতা কাঁদতে পারে। অস্থির হয়ে পড়ল আহারাব, অস্থির কণ্ঠে বলল। একে কাঁদছো কেন তুমি? কি হয়েছে? নিশিতা নাক টেনে টেনে বলল। বেশি রাগ উঠলেই আমার কান্না পায়। ভ্যাবাচাকা খেয়ে গেল আহারাব। রাগ উঠেছে বলে কাঁদছে? আহারাবের এখন ইচ্ছে করছে কপাল চাপড়াতে। এ কোন মেয়ের পাল্লায় পড়ল সে? রাগ উঠলেও কাঁদে? আহারাব অবিশ্বাস্য কণ্ঠে বলল। তোমার রাগ উঠেছে বলে তুমি কাঁদছো? কাচ্ছি না তো, চোখে পানি এসে পড়েছে। আহারাব বালির খাঁচাটা নিশিতার হাতে দিল, বলল। এই নাও তোমার বালিকে। তবু ওই চোখের পানি বন্ধ করো। এতটা ছেচকা ধুনো তুমি আমার আগে জানা ছিল না। আমি মোটেও ছিচকা ধুনে নই। তা তো দেখলামই। যাই হোক, চুল খুলে রেখেছো কেন? ইচ্ছে হয়েছে তাই। আবার তেরা মার্কা কথা শুরু করেছ? চুল ভিজা। এটা আগে ভালোভাবে বললে কি হতো? আমি মানুষটাই তো ভালো না। তপ্ত নিঃশ্বাস ছাড়লো আহারাব। এই মেয়েকে কোনো কথা বলেই লাভ নেই। যা বলবে তার উল্টো একটা কথা না বললে যেন এর পেটের ভাত হজম হয় না। কিছুক্ষণ নীরবতা পালন করলো দুজনাই। হঠাৎ নীরবতা ভেঙে আহারাব প্রশ্ন করলো। ছেলেটা কে ছিল? নিশিতা ভ্রু কুচকে তাকালো আহারাবের দিকে, বলল। কোন ছেলেটা? ফুলের দোকানের ক্লাসমেট। ক্লাসমেটের সাথে ফুলের দোকানে কি? কাল কলেজে প্রোগ্রাম আছে, সেখানে ফুল লাগবে অনেক। স্যাররা ওর সাথে যেতে বলেছিল তাই। আহারাব কিছুক্ষণ তাকিয়ে রইল নিশিতার দিকে, অতঃপর বলল। কাল তোমাদের কলেজের প্রোগ্রামে বিশেষ অতিথি থাকবে কে জানো? না, তবে শুনেছি কোনো এক এমপি হবে, হয়তো আপনার মতো অকর্মণ্য, তাই আমাদের কলেজে বিশেষ অতিথি হয়ে আসবে। সামনে থেকে কেসে উঠল জিসান। আহারাব ধমকে উঠল, তাকে বলল। তোকে কে আমাদের কথা শুনতে বলেছে? জিসান বলল। আমি তো শুনতে চাইছি না, তবুও চলে আসছে। কানের মধ্যে লাল পিঁপড়া ছেড়ে দিলে দেখবি তোর কানে আমাদের কথা যাওয়া বন্ধ হয়ে যাবে। চুপ হয়ে গেল জিসান, আর কোনো কথা বলল না। এরপর আহারাব আর নিশিতার কোনো কথা কানে গেল শোনা যাবে না। হয় আহারাব যা মানুষ, কানের মধ্যে লাল পিঁপড়া ছেড়ে দিতে তার সময় লাগবে না একটু। আহারাব ফিরে তাকালো নিশিতার দিকে, বলল। আমায় তোমার অকর্মণ্য মনে হয়? তা নয় তো কি? তুমি কি আমাকে অপমান করছো? আফসোস, সেই অপমানটা শুধু আপনার আর আমার মধ্যে সীমাবদ্ধ, পুরো শহর, গ্রাম কিংবা মহল্লার ভিতর না। মাঝে মাঝে নিশিতার কথাগুলো কেমন গোলক ধাঁধা মনে হয় আহারাবের কাছে। সে হাজার ভেবেও এই কথাগুলোর কোনো কুল কিনারা করতে পারে না। আহারাব শান্ত কণ্ঠেই বলল। আমি বুঝলাম না তোমার কথার মানে। মৃদু হাসলো নিশিতা, বলল। কিছু না। কলেজে প্রোগ্রাম আজ ফুলে ফুলে সাজিয়ে তুলেছে কলেজের চারিদিকে। মূলত রবীন্দ্রনাথের জন্ম জয়ন্তী আজ। প্রতি বছরই এই দিনে বেশ বর্ণাঢ্য আয়োজন করা হয় তাদের কলেজে, আজও করা হয়েছে। নিশিতা আজ শাড়ি পরে এসেছে কলেজে। লীনা জোর করে তাকে একটা নীল রঙা শাড়ি পরিয়ে দিয়েছে। চুলগুলো আবার খোপা করে খোপায় ফুলও গুজিয়ে দিয়েছে। তার মোটেও শাড়ি পরার ইচ্ছা ছিল না আজ, তবুও লিনার জোরাজোরিতে শেষ পর্যন্ত তাকে শাড়ি পরেই আসতে হলো। কলেজে এসেই শুনলো তাকে নাকি আজ বিশেষ অতিথিকে ফুল দিয়ে বরণ করে নিতে হবে। নিশিতা বরাবরই এসব অনুষ্ঠান আয়োজন থেকে নিজেকে দূরে রেখেছে। কলেজে কোনো অনুষ্ঠান হলে এসেছে পিছন থেকে অনুষ্ঠান উপভোগ করে চলে যায়। পড়াশোনায় ক্লাসের প্রথম সারিতে হলে অনুষ্ঠানের সময় নিশিতা শেষ সারিতে থাকে সব সময়। সেখানে আজ নাকি তাকে আবার বিশেষ অতিথিকে বরণ করতে হবে। নিশিতা বারবার করে তার স্যারদের সাথে বলল সে বরণ করতে চায় না বিশেষ অতিথিকে, তার পরিবর্তে অন্য কাউকে পাঠানো হোক সেখানে। কিন্তু তারা কেউই কোনো কথা শুনেনি নিশিতার। অগত্যা নিশিতাকে ফুল হাতে গেটের সামনে দাঁড়াতে হলো বিশেষ অতিথিকে বরণ করে নিতে। কিছুক্ষণ পরে গেটের সামনে এসে দুইটা গাড়ি দাঁড়ালো। দ্বিতীয় গাড়ি থেকে কতগুলো অল্পবয়স্ক ছেলেপেলে নেমে এলো। অতঃপর তারা গিয়ে খুলে দিল প্রথম গাড়ির দরজা। সেখান থেকে নেমে এলো দুইজন স্যুট বুট হাঁকানো ভদ্রলোক। তাদের পিছন পিছনই নেমে এলো আহারাব। শক্তপোক্ত শরীরে বেশ আটসাট বেঁধে রয়েছে পাঞ্জাবিটা। বুকের কাছে ঝুলছে একটা কালো রঙের সানগ্লাস। গরমে কপালে জমেছে বিন্দু বিন্দু ঘাম। শ্যামরঙা এই পুরুষ যেন আজ মেয়েদের হৃদয় চুরি করতে বেরিয়েছে। দলের লোকদের সাথে কথা বলতে বলতে হিরো স্টাইলে সামনের দিকে এগিয়ে এলো সে। এক দৃষ্টিতে তাকিয়ে রইল নিশিতা। এই পুরুষটি একদিন তার হওয়ার কথা ছিল, আর আজ তাকে চায় না নিশিতা। একটু পরই আহারাবের দিকে তাকিয়ে ভ্রু কুচকে ফেললো নিশিতা। নিজের দিকে তাকালো একবার, আবার আহারাবের দিকে তাকালো একবার। আহারাবের পাঞ্জাবির রংটাও নীল, আর তার শাড়ির রংটাও নীল। তাছাড়া দুটি পোশাকেরই এমনভাবে ডিজাইন করা মনে হচ্ছে দেখে যেন কাপল ড্রেস। নিশিতার বান্ধবী মীরা পাশ থেকে ফিসফিসিয়ে নিশিতাকে বলল।
তুই আর আমাদের বিশেষ অতিথি দেখি একদম ম্যাচিং ম্যাচিং। নিশিতার আর বুঝতে বাকি রইল না এই শাড়ি লিনা কোথায় পেয়েছে আর কেনই বা তাকে এত জোর করে আজ শাড়ি পরিয়ে পাঠিয়েছে। আহারাব সামনে এসে দাঁড়ালো নিশিতার। একটু সময়ের জন্য যেন থমকে গেল সে। এতক্ষণ ওর সাথে কথায় কথায় একদমই খেয়াল করেনি নিশিতাকে, কিন্তু এখন হার্টবিট বুঝে একটা মিস হয়ে গেল। এত সুন্দর কেন মানুষ হয়? নিশিতার ফর্সা শরীরে নীল রংটা যেন ফুটে উঠেছে। বেশ কোপার পাশে উকি দিচ্ছে গুটি কয়েক ফুল। নিশিতার চোখে চোখ পড়ল আহারাবের। ওই কাজল কালো চোখ দিয়ে যেন এখনই ঘোর লাগিয়ে দিবে আহারাবের। ঢোক গিলল সে। না, এই মেয়েটা শেষ পর্যন্ত তার চরিত্রে দাগ লাগিয়েই ছাড়বে। তার চিরকুমার ব্রত থেকে বিদায় নেওয়ার বুঝি সময় হয়ে এসেছে এবার। অনিচ্ছা সত্ত্বেও ঠোঁট প্রসারিত করে হাসি দিল নিশিতা। হাতে থাকা ফুলের তোড়াটা এগিয়ে দিল আহারাবের দিকে। আহারাব হাত বাড়িয়ে নিল তোড়াটা। সবার অগোচরে ধীরে ধীরে বলল, তোমার থেকে ফুলগুলো কি বেশি সুন্দর লাগছে। কটমট করে তাকালো নিশিতা, পাত্তা দিল না আহারাব। ফুলের তোড়াটা হাতে নিয়ে চলে গেল স্টেজের দিকে। স্টেজের কোণে বিশেষ অতিথির জন্য সংরক্ষিত আসনে বসে পড়ল সে। নিশিতা বরাবরের মতোই দর্শক সারির পেছনে সিট দখল করে নিল। সামনে বসে নাচ দেখবে, গান শুনবে তেমন কৌতূহল ছিল না তার কোনো কালে। তাছাড়া এখন গণ্যমান্য ব্যক্তিবর্গ বক্তৃতা প্রদান করবেন, সংক্ষিপ্ত বক্তৃতা দিবে বলে বক্তৃতা শুরু করবে। তবে ঘণ্টাখানেক পরেও তাদের এই সংক্ষিপ্ত বক্তৃতা শেষ হবে কিনা সন্দেহ। এই বক্তৃতা শোনার মতো বিরক্তিকর কাজ মনে হয় পৃথিবীর তার দুটো নেই। মাঝে মাঝে তো নিশিতার এই বক্তৃতা শুনতে শুনতে ঘুম চলে আসে। পেছনের সিটে বসে চোখ ঘুরিয়ে ঘুরিয়ে আশেপাশের আয়োজন দেখছিল নিশিতা। আবার মাঝে মাঝে আহারাবের দিকে অল্প স্বল্প তাকাচ্ছে। আহারাব তার দিকেই তাকিয়ে আছে সর্বক্ষণ। তাকে যেন বন্দি করে রেখেছে ওই দু চোখ দিয়ে। ভাগ্যে সেখানে এত মানুষ, তাই কে কার দিকে তাকাচ্ছে বোঝার উপায় নেই। না হয় আজ একটা কেলেঙ্কারি হয়ে যেত, হয়তো পত্রিকাতেও নিশিতার ছবি ছাপা হয়ে যেত আজ। তপ্ত নিঃশ্বাস ছাড়ল নিশিতা। বাড়ি ফিরে যাবে একটু পরই। এখানে এই লোকের সামনে থাকার কোনো ইচ্ছে নেই তার। নিশিতার ভাবনার মধ্যে একটা মেয়ে এলো নিশিতার সামনে, বলল, হাই আপু। সৌজন্যতার খাতিরে হাসলো নিশিতা, বলল, আসসালামু আলাইকুম। মেয়েটা বোধহয় একটু বিব্রত বোধ করলো, তবে প্রকাশ করলো না। ঠোঁটে হাসির রেখা টেনে বলল, আমাকে হয়তো চিনো তুমি, আমি তোমার সিনিয়র। ওহ, কিন্তু আমি আপনাকে চিনি না। মেয়েটা বুঝি এবার একটু অপমান বোধ করলো, কিন্তু তবুও কিছু বলল না। এখন কিছু বলতে গেলেই সে যে কাজে এসেছিল তা ভেস্তে যাবে। আর এই মেয়ে যে কি কাজে এখানে এসেছে সেটাও বুঝতে বাকি নেই নিশিতার। মাত্রই কতগুলো ছেলেদের নিশিতাকে দেখিয়ে দেখিয়ে কিছু বলছিল সে। চোখ এড়ায়নি নিশিতার। চারিদিকে চোখ বুলাতে বুলাতে তার নজরে এসেছিল এই মেয়েও। মেয়েটি আবার একটু হাসলো, বলল, নিবিড় তোমাকে ডেকেছি। ভ্রু কুচকালো নিশিতা, বলল, নিবিড়কে? আমার ক্লাসমেট, তোমার সিনিয়র। ও, সে কেন আমাকে ডাকছে? আমি কি করে বলবো? তোমাকে যখন ডেকেছে তুমি গিয়েই দেখো। দুঃখিত আপু, মাফ করবেন। এভাবে অপরিচিত একটা ছেলে আমাকে ডাকবে আর আমিও একা একা তার কথা শুনতে চলে যাব, এমন মেয়ে আমি নই। তাছাড়া এখন দিনকালও তো ভালো নয়, আমি যেতে পারবো না। ওকে, তাহলে আর কি করার? মেয়েটি চলে গেল। আবার গিয়ে সেই ছেলেগুলোর সাথে কথা বলতে শুরু করলো। নিশিতা দেখলো সেদিকে তাকিয়ে একবার, তারপর স্টেজের দিকে তাকালো আবার। আহারাব এখনো তার দিকে তাকিয়ে আছে। মিনিট পাঁচেক পরে একটা ছেলে এলো, চেয়ার টেনে বসলো নিশিতার পাশে। ভদ্রকণ্ঠে বলল, তুমি নিশিতা, তাই তো? নিশিতা ভ্রু কুচকে তাকালো ছেলেটার দিকে, মুখে বলল, ছেলেটা হাসলো, বলল, আমি নিবিড়। ও, শুধু ও? আর কিছু বলার ছিল বুঝি? না, তবে সুন্দর লাগছে তোমাকে। ধন্যবাদ। এই, বয়ফ্রেন্ড আছে তোমার? না। তাহলে তো আমার পথ সুগম। ইয়েস। মৃদু হাসলো নিশিতা, বলল, আমার মনের পথ এতটাও সুগম নয় যে আপনি চাইলেই চলে আসতে পারবেন। যদি তাই হতো তাহলে আমার বয়ফ্রেন্ড থাকতো। চেষ্টা করলে ক্ষতি কি? চেষ্টা করে লাভ কি? যেখানে কোনো আশা নেই সেখানে থমকে গিয়ে কোনো লাভ আছে কি? তার থেকে বরং আপনি অন্যত্র চেষ্টা করুন। থমকে তো আমি তখনই গেছি যখন নীল শাড়ি পরিহিত তোমার মতো এক সুন্দরী পরীকে আমার চোখের সামনে দেখেছি। নিশিতা একবার তাকালো ছেলেটার দিকে, অতঃপর উঠে দাঁড়ালো। এই ছেলের সাথে এখানে বসে তর্ক করে লাভ নেই। সে তার মতো না বলে দিয়েছে, তারপরও যদি ছেলে তার পিছু না ছাড়ে তাহলে ভবিষ্যতে যা হবে তার দায়িত্ব একমাত্র ছেলেটির। নিশিতা পিছনে ঘুরতেই ভড়কে গেল। তার পিছনে বসে আছে জিসান। তার মানে এতক্ষণ এখানে কি হয়েছে না হয়েছে সব শুনে নিয়েছে জিসান। ঢোক গিলল নিশিতা। স্টেজের দিকে তাকাতে কেঁপে উঠল। আহারাব রক্তচক্ষু নিয়ে তার দিকে তাকিয়ে আছে। নিশিতা দ্রুত পায়ে হাঁটা ধরল। এখানে থাকা মানেই বিপদ। জেনে শুনে কে বিপদে পড়তে চায়? তার চেয়ে বাড়িতে গিয়ে শান্তিতে একটা ঘুম দিবে। কলেজ থেকে বের হতে পথ আগলে দাঁড়ায় জিসান, বলল, ম্যাম, বস আপনাকে অপেক্ষা করতে বলেছে।
একটু পরে আসবেন তিনি। নিশিতা পাত্তা দিল না জিসানের কথায়, তার পাশ কাটিয়ে হাঁটা ধরল সামনের দিকে। জিসান আবার দৌড়ে গিয়ে পথ আগলে দাঁড়ালো নিশিতার, বলল, এটা বসের আদেশ। বস আপনার, আপনি তার আদেশ মানুন গিয়ে। সে তো আর আমার বস নয়, আমি কেন তার আদেশ মানব? পথ ছাড়ুন আমার। সরি ম্যাম। রোজ রোজ কি শুরু করেছেন? গাড়িতে ভরে গুন্ডাদের মতো এখানে নিয়ে যান, সেখানে নিয়ে যান। আপনারা এমপি হয়েছেন কি করে বলুন তো? নাকি ভোট চুরি করেছেন? তবে ম্যাম, আমাদের বস আর ভোট চুরি করবে কোনোদিনও না। জনগণ খুব ভালোবাসে আমাদের বসকে, জনগণের ভোটেই এমপি হয়েছেন আমাদের বস। আহারাব এসে দাঁড়ালো নিশিতার পিছনে, বলল, কি হয়েছে? নিশিতা কিছু বলার আগে জিসান বলল, কিছু না। আহারাব তাকালো নিশিতার দিকে, তীক্ষ্ণ দৃষ্টিতে পর্যবেক্ষণ করলো তার পা থেকে মাথা পর্যন্ত, বলল, ছেলেটি কি বলছিল তোমাকে? সালাম আলাইকুম। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। রোহিত, ভয়েস অফ বিতি চ্যানেলের পক্ষ থেকে এডিটর। গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই যে বন্ধুরা, ভয়েস অফ বিতি চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে রাখুন, যাতে আপনাদের পরবর্তী গল্পের নোটিফিকেশন সবার আগে আপনি পান।